আজ আমি যে মুভিটি ব্যাখ্যা করতে যাচ্ছি এটি একটি হরর থ্রিলার রহস্যময় মুভি। আপনি মুভিটি দেখা শুরু করে শেষ না করে থাকতে পারবেন না। যা সম্প্রতিতে মুক্তি পেয়েছে। মুভিটির নাম অদ্ভুত। মুভির শুরুতে আমরা দেখতে পাই হিমাচল প্রদেশ সিমলা থেকে অল্প কিছু দূরে একটি সুন্দর শহর। এই রকম সুন্দর শহর আমার অনেক ভালো লাগে। বনের মাঝখানে একটা সুন্দর বাড়ি। সেই বাড়িতে থাকে আবাস্তি, তার ছেলে এবং তার স্ত্রী। আবাস্তি পেশায় একজন ডিটেকটিভ। তারা সবাই পুলিশের একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। একটি ডাবল মার্ডার কেস সলভ করায় তাকে সম্মানিত করার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। আবাস্তি বাইরে এসে একটা সিগারেট খাচ্ছিল। হঠাৎ একটি লোক আসে আবাস্তিকে বিভিন্ন কথা বলে। তার কথাকে উপেক্ষা না করে ভিতরে চলে যায়। আবাস্তিকে স্টেজে এনে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর আবাস্তি সবাইকে ধন্যবাদ দিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে। তখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করে, আপনি তো একজন বড় ডিটেকটিভ, আপনার বাবাও তো একজন ডিটেকটিভ ছিলেন, তাহলে আপনার ছেলেও কি ডিটেকটিভ হবে? আবাস্তি বলে, আমার মা মারা যাওয়ার পর আমি আমার বাবার সাথে থাকতাম। তার সাথে থাকতে থাকতে তার মতো হয়ে গেছি, কিন্তু আমি চেষ্টা করব আমার ছেলে যেন আমার মতো না হয়। অন্য একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে, আপনি তো অনেক বড় বড় কেস সলভ করেছেন, আপনার জীবনে এমন কি কোনো কেস আছে যা আপনাকেও কাঁপিয়ে দিয়েছে? তখনই দেখা যায় একটি টিউবলাইটের আলো জ্বলছিল আর নিভছিল, আর তা দেখেই আবাস্তির মনে পড়ে যায় একটি কেসের কথা, যা ছিল তার জীবনের সব থেকে ভয়ঙ্কর কেস। তাই চলুন সেই কেস সম্পর্কে জেনে আসি। 5 বছর আগের একটি সিন দেখানো হয়। এই যে মেয়েটিকে দেখছেন তার নাম শ্রুতি। নিচে শ্রুতির হাজব্যান্ড কুরিয়ার থেকে মালামাল বুঝে নিচ্ছে। তার নাম আদিত্য। তারা আজই এই বাড়িতে উঠেছে। আদিত্যর এত দূরে ভালো লাগছিল না, কিন্তু শ্রুতি বলে, আমি তো আছি, তোমার আর কি দরকার? শ্রুতি চায় আদিত্যর সাথে ইন্টিমেট হতে, কিন্তু আদিত্য বলে, আজ আমি ক্লান্ত, আজ না। এরপর শ্রুতি ইন্টিমেট হতে যাচ্ছিল। এই দেখে দেখা যায় কেউ একজন তাদেরকে নজরে রাখছে। হঠাৎ একটি দমকা হাওয়ায় দরজা খুলে যায়। আদিত্য বলে, কি হচ্ছে? শ্রুতি বলে, ও কিছু না, আমি এখনই গিয়ে দরজা লাগিয়ে আসছি। তারপর আদিত্য উপরে বেডরুমে চলে যায়। এতে শ্রুতি কষ্ট পায়। পরদিন সকালে আমরা দেখতে পাই আদিত্য হসপিটালে যাবে। আদিত্য মূলত হসপিটালের সার্জন। হসপিটালে যাওয়ার আগে শ্রুতিকে একটি ইঞ্জেকশন দিয়ে যায়। আদিত্য চলে যেতেই শ্রুতি রান্না করার জন্য টমেটো কেটে মিক্সারে দিয়ে মিক্স করছিল। তখনই আদিত্যর কল আসে। শ্রুতি মিক্সারটি বন্ধ করে আদিত্যর সাথে কথা বলছিল। কথা শেষ করে শ্রুতি দেখতে পায় মিক্সারটি তখনও চলছে। শ্রুতি ভয়ে ভয়ে মিক্সারের কাছে গিয়ে সুইচ অফ করে দেয়। তারপরও মিক্সারটি চলছে, তবে মিক্সার বন্ধ হচ্ছে না, বরং জোরে জোরে চলছে। হঠাৎ এক সময় মিক্সারটি দেওয়ালে ছিটকে পড়ে এবং সেখানে একটি ক্রস চিহ্ন তৈরি হয়। এতে শ্রুতি অনেক ভয় পায়। শ্রুতি সাহায্যের জন্য আদিত্যকে ডাকে। শ্রুতি সাহায্যের জন্য আদিত্যকে জানালে আদিত্য প্রাইভেট ডিটেকটিভ আবাস্তিকে ডাকে। আবাস্তি এসেই বলে, আপনারা ডিটেকটিভকে কেন ইনভলভ করেছেন? শ্রুতি জানায় কেউ একজন তাদের মারতে চেষ্টা করছে। আবাস্তি বলে, তাহলে তো আপনাদের পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। কিন্তু শ্রুতি বলে, এখানে যা হচ্ছে তা সম্পূর্ণ আলাদা, পুলিশ কিছু করতে পারবে না। শ্রুতি বলে, আমরা যেদিন এই বাড়িটি দেখতে আসি সেই দিন আমার বার্থডে ছিল। সেই রাতে আমরা যখন ঘুমাতে যাই তখন শ্রুতি দেখে তার মতোই বিভৎস চেহারার একজন তার উপরে শূন্যে পারছে। এসব দেখে শ্রুতি অনেক ভয় পায় এবং চিৎকার করে। শ্রুতি বলে, আমি হয়তো দুঃস্বপ্ন দেখছিলাম, কিন্তু আমরা যখন বাড়ির জন্য ঝাড়বাতি কিনতে যাই লাইটের শোরুমে অদ্ভুত কিছু ঘটে। হঠাৎ একটি ঝাড়বাতি আমাদের উপরে পড়ে এবং আমরা নিজেদের জীবন বাঁচিয়ে নিই। এসব ঘটনা আপনার কাছে কি মনে হয়? আবাস্তি বলে, দেখুন, সব কিছুর লজিক আছে। এইগুলো কাকতালীয় ব্যাপার হতে পারে। এমন কিছু থাকলে বলুন যা আমি বুঝতে পারবো। তখন শ্রুতি আবাস্তিকে কিছু ছবি দেখায় এবং বলে, এই বাতিগুলো ভেঙে যাওয়ার পর সেগুলো এক জায়গায় এসে একটি ক্রস তৈরি হয়েছে। তারপর দেওয়ালের চিত্রটিও দেখায়। শ্রুতি বলে, এগুলো কোনো কাকতালীয় ব্যাপার না, কিছু তো একটা হচ্ছে। আবাস্তি বলে, প্রথম যে ঘটনাটি ঘটে সেদিন ছিল আপনাদের বার্থডে এবং দ্বিতীয়টি ছিল আপনাদের শিফট হওয়ার দিন। তার মানে দুটি গুরুত্বপূর্ণ দিন ছিল। এবার আমাকে বলুন, সামনে কোনো গুরুত্বপূর্ণ দিন আছে কিনা? শ্রুতি বলে, আগামী সপ্তাহে আদিত্যর একটি ফাংশন আছে। আবাস্তি বলে, ঠিক আছে, আমি আপনাদের কাছাকাছি থাকবো, কোনো কিছু ঘটলে আমাকে জানাবেন। আবাস্তি তার অফিসে চলে যায়। এই যে ছেলেটিকে দেখছেন তার নাম সোনু। সোনু আবাস্তির অ্যাসিস্ট্যান্ট। আবাস্তি বলে, আদিত্যর বাড়ির 1 কিলোমিটারের মধ্যে পুরো ম্যাপ আমার দরকার। আর পূর্বের ফাইলের কথা জানতে চাইলে সোনু বলে, সকাল থেকে সে ফাইলের কাজ করছে,
কিন্তু আবাস্তি এসেই বোঝা যায় সোনু দেরি করে এসেছে এবং সে মিথ্যা বলছে। এটা দ্বারা বোঝা যায় আবাস্তির সিক্স সেন্স অনেক ভালো কাজ করে। তারপর সোনুকে বলে, তুমি যদি কাজ করতে চাও তাহলে কাজ করতে হবে। এরপর তিনি কম্পিউটার চালু করে শ্রুতি এবং আদিত্য সম্পর্কে পড়ে। তারপর ঝাড়বাতির দোকানে যায় এবং সেখানে সবকিছু চেক করে পরীক্ষা শুরু করে। আদিত্য ও শ্রুতির কাছে গিয়ে বলে, সে যাই হোক না কেন আপনাকে হত্যা করতে চেষ্টা করবে না। একদিন আবাস্তি ক্যাফের বাইরে বসেছিলেন, তখনই তিনি সেই বৃদ্ধকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি? তুমি কি আমার সাথে দাবা খেলবে? আবাস্তি একটি চাল দিয়ে চেকমেট করে খেলা শেষ করে সেখান থেকে চলে যায়। তারপর তিনি গির্জা যায় এবং সেখানে দেখে দেওয়ালের ক্রসের চিহ্নের মতো হুবহুব গির্জায় এখানে একটি ক্রস আছে। এরপর আবাস্তি হসপিটালে 7-এর অনুষ্ঠান আছে, তার সাথে তার সহকারীও আছে। আদিত্য একটি নতুন শাখা উদ্বোধনের জন্য বক্তৃতা দিচ্ছিল। ঠিক তখনই লাইটের আলো জ্বলছিল এবং লিপছিল এবং কিছু আওয়াজও আসে। সবাই ভয় পেয়ে যায়। আবাস্তি উপরে তাকাতেই দেখে পাখাগুলো খুব জোরে জোরে কাঁপছিল। আবাস্তি সোনুকে বলে পাখাগুলো বন্ধ করতে। শ্রুতি আদিত্যর কাছে যেতেই একটি পাখা পুরোপুরিভাবে খুলে যায় এবং দুজনের দিকে পড়ে। তারা নিজেদের জীবন বাঁচিয়ে নেয়। পাখারি দেওয়ালে ধাক্কা লেগে একটি ক্রসের চিহ্ন হয়। সবাই হতভম্ব হয়ে পালিয়ে যায়। তিনি সেখানে দেখতে পায় একটি মেয়ে ওতভাবে তার দিকে তাকিয়ে আছে। তারপর বাইরে এসে মেয়েটিকে আর দেখতে পায় না। আবাস্তি সিসিটিভি চেক করে মেয়েটিকে দেখতে পায়। তখন তার মনে পড়ে এই মেয়েটিকে কোথায় যেন দেখেছিল। হঠাৎ তার মনে পড়ে তিনি যখন গির্জায় গিয়েছিলেন সেখানে এই মেয়েটিকে দেখেছে। সোনুকে বলে এ ব্যাপারে সব তথ্য খুঁজে বের করতে। তারপর আবাস্তি গির্জায় চলে যায়। তার সহকারী তাকে কল করে জানায় মেয়েটির নাম মেরি ম্যাথিউস। আবাস্তি চার্চের ফাদারের কাছে মেরির কথা জানতে চাইলে ফাদার বলে মেরি খুব ভালো মেয়ে, আশা ফাউন্ডেশনে কাজ করে। প্রতি বুধবার সে এখানে আসে, তবে ফাদার এর থেকে বেশি কিছু তথ্য দিতে পারে না। আবাস্তি তার অফিসে চলে যায়। সোনুও তাই জানায় আবাস্তি যা জেনে এসেছে। আশা ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে মেরির নাম 2বার উল্লেখ করা হয়েছে। আবাস্তি অনেক চিন্তা করতে থাকে। তারপর আবাস্তি সোনুকে বলে 24 ঘন্টার মধ্যে সবকিছু খুঁজে বের করতে। মেরি কি করে, কোথায় থাকে, আর এটা করতে না পারলে তোমার চাকরি থাকবে না। পরদিন সকালে সোনু মেরির উপর নজর রাখে, সকাল থেকে রাত পর্যন্ত। অন্যদিকে আবাস্তি আদিত্যের উপর নজর রাখছিল। আবাস্তি হসপিটালে গিয়ে আদিত্যর কাছে জানতে চায়, আপনি মেরির নামে কাউকে চিনেন কিনা? আদিত্য বলে চিনেন না। আবাস্তি তাকে বলে একটু চিন্তা করে তাকে উত্তর দিতে। আদিত্য বলে সে যদি আমার রোগী হতো তাহলে চিনতে পারতাম। তারপর আদিত্য অপারেশনের জন্য ভিতরে চলে যায়। এরপর আবাস্তি তার অফিসে চলে আসে। সোনু তাকে বলে মেরি সকাল 9টায় এনজিওতে যায় এবং তারপর সেখান থেকে 2টা পর্যন্ত ফিজিওথেরাপি দেয়। তারপর কিছুক্ষণ বিশ্রাম নেয়। সবাই একসাথে দুপুরের খাবার খায়। রাত 9টায় মেরি সেখান থেকে বাসায় চলে আসে। আবাস্তি তার বারান্দা সম্পর্কে জিজ্ঞেস করে। বারান্দার বিভিন্ন কিছুর সাথে মিলিয়ে বুঝতে পারে এই সকল ঘটনার সাথে মেরির কোনো না কোনো সম্পর্ক আছে। তারপর আবাস্তি মেরির অফিসে আসে এবং তার সাথে দেখা করে। এসেই দেখতে পায় মেরি একটি অসুস্থ কুকুরকে চিকিৎসা করছে। আবাস্তি বলে আপনি কুকুরকে অনেক পছন্দ করেন? মেরি বলে কে না পছন্দ করে। আবাস্তি বলে আপনি কি ডক্টর আদিত্যকে চিনেন? মেরি সরাসরি না করে। তারপর দেখা যায় আবাস্তি আদিত্যর উপর নজর রাখছে, অপরদিকে সোনু মেরির উপর নজর রাখছে। তাদের দুজনে হঠাৎ রাস্তায় ধাক্কা লাগে। এরপর আদিত্য চলে যায়। হঠাৎ মেরি কেমন যেন হয়ে যায় এবং আদিত্য জোরে জোরে দৌড়ায়, কিন্তু দৌড়তে না পারায় তার চোখ রক্তের মতো লাল হয়ে যায়। এইসব আবাস্তি দূর থেকে দেখছিল। আবাস্তি হসপিটালে যায় আদিত্যর সাথে দেখা করতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদিত্যর সাথে দেখা হয়। তাকে বলে আপনি আমার কাছ থেকে কি লুকাচ্ছেন? এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার নাকি ব্ল্যাকমেইল? অথবা আপনি কি আপনার স্ত্রীকে আপনার পথ থেকে সরিয়ে দিতে চান? আবাস্তি বলে আমি আমার কাজ খুব নিখুঁতভাবে করে থাকি। মেরি এবং আদিত্যর ছবি দেখে বলে আপনি মেরিকে চিনেন না? আদিত্য বলে এ তো অঞ্জলি মালহোত্রা, শিল্পপতি রাকেশ মালহোত্রার মেয়ে। আমরা দুজনেই পারিবারিক বন্ধু। গুগল করলে সব কিছু জানতে পারতেন। তারপর আবাস্তি অফিসে এসে গুগল করে অঞ্জলির সকল তথ্য বের করে। এইসব দেখে তিনি অবাক হলেন, কে মেরি আর কে অঞ্জলি। তাদের দুজনের ছবি নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দেখলেন অঞ্জলির চোখের নিচে একটা স্টার ট্যাটু করা, যা মেরির ফেজে নেই। তারপর বৃদ্ধ লোকটি সেখানে আসে। তাকে বলে এই দুই মেয়ে একই নাকি ভিন্ন? এত কিছুর পরেও এই মেয়ে ডাক্তারের জন্য হুমকি হয় কিভাবে? আবাস্তি বলে আপনি এখন যান। তারপর সোনু এসে বলে আজ তো মেরি তার দলের সাথে আন্দোলন করতে গেছে। তারপর আবাস্তি চলে যায়।
কারণ মেরি যে কোনো সময় কিছু করে ফেলতে পারে। এরপর আদিত্য তার বাড়িতে আসার সাথে সাথে সিঁড়িতে রক্ত দেখতে পায়। আদিত্য তাড়াতাড়ি উপরে চলে যায় এবং ভিতর থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। আদিত্য অনেক চেষ্টা করে দরজা খোলার জন্য কিন্তু খুলতে পারেন। হঠাৎ দরজা আপনা আপনি খুলে যায়। আদিত্য ভিতরে এসে দেখে শ্রুতি অদ্ভুত হয়ে গেছে, একটি গাছ নিয়ে খাচ্ছে। আদিত্যকে দেখে শ্রুতি ব্যালকনি থেকে লাফ দেয়, কিন্তু তার কিছুই হয় না, সে সেখান থেকে পালিয়ে যায়। আদিত্য তার গাড়ি নিয়ে তাকে তাড়া করে। আবাস্তিও তাকে দেখে তার পিছু ছুটে। আদিত্য দেখে শ্রুতি বনের মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, তার ঘন্টায় 100 কিলোমিটার বেগে। শ্রুতি হঠাৎ হাওয়ের মাঝখানে এসে দাঁড়ায়। পিছনে একটি ট্রাক আসতে শুরু করে। আদিত্য জোরে জোরে চিৎকার করে সরে যেতে ট্রাকের সাথে ধাক্কা লাগার আগেই আবাস্তি এসে শ্রুতিকে বাঁচায়। আদিত্য শ্রুতিকে নিয়ে যাচ্ছিল, তখনই শ্রুতি ইশারা করে হসপিটালের দিকে দেখাচ্ছিল। এই দিকে মেরিকে দেখায় একই দিক দিয়ে যাচ্ছিল, কিন্তু তার চেহারা অন্যরকম হয়ে গেছে। থেকে বলে ডিপ্রেশনের কারণে শ্রুতি এমন হয়েছে। শ্রুতিকে ট্রিটমেন্ট করার পর নার্স এসে বলে একটি খুশির সংবাদ আছে, শ্রুতি প্রেগনেন্ট। আদিত্য এই কথা শুনে একটু হতবাক হয়ে যায়। আবাস্তি দেখে আদিত্য খুশি হয়নি। তারপর আবাস্তি অঞ্জলি সম্পর্কে জানতে তার এক বান্ধবীর সাথে দেখা করে। সে বলে তারা দুজনেই কলেজের সেরা বেস্ট ফ্রেন্ড ছিল এবং অঞ্জলি অর্জুন নামে একটা ছেলেকে খুব পছন্দ করত। 24শে ডিসেম্বর রাতে একটি পার্টি ছিল। পার্টিতে এসেই অঞ্জলি অর্জুনকে খুঁজছিল। একজন লোক এসে জানায় অর্জুন ভিতরে আছে। তারপর অঞ্জলি ভিতরে যেতেই দেখে অর্জুন অন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে। এসব দেখে অঞ্জলির মন ভেঙে যায় এবং সে তার গাড়িতে এসে বসে। তার বান্ধবী বলে ওই দিনই আমি অঞ্জলিকে শেষ দেখেছিলাম। এরপর 2-4 দিন কোনো মেসেজ বা কল আসেনি। তাই আমি অঞ্জলির বাড়িতে গিয়ে জানতে পারি অঞ্জলির একটি অ্যাক্সিডেন্ট হয়। তারপরে অঞ্জলিকে লস অ্যাঞ্জেলে পাঠিয়ে দেওয়া হয়। আবাস্তি জানতে চায় অঞ্জলির কোনো কিছু কি তোমার রহস্যময় মনে হয়। সে বলে অঞ্জলি খুব ভালো মেয়ে ছিল, জীবনে কিছু করতে চেয়েছিল। সে কুকুরকে অনেক ভয় পেত। তারপর আবাস্তি সেখান থেকে চলে যায়। সোনুকে কল করে এবং থানায় গিয়ে অঞ্জলি অ্যাক্সিডেন্টের কপি আনতে বলে। অন্যদিকে আদিত্য শ্রুতির উপর রেগে যায়, সে কিভাবে প্রেগনেন্ট হলো। শ্রুতি বলে তার জন্মদিন পার্টিতে ইন্টিমেট হয়েছিল। আদিত্য বলে আমি সেই রাতে মাতাল ছিলাম। তার মানে তুমি আমার সুবিধা নিয়েছো। তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারো। এইসব শুনে শ্রুতি কেমন জানি হয়ে যায়। তারপর সে দেওয়ালের মাথা ঠুকাতে শুরু করে এবং তার কণ্ঠ ভয়ানক হয়ে ওঠে। আদিত্য তার কাছে যেতেই শ্রুতি তার গলা চেপে ধরে। মনে হচ্ছিল শ্রুতি অন্য কারো নিয়ন্ত্রণে ছিল। এমন অবস্থায় আদিত্য শ্রুতিকে বিছানার সাথে বেঁধে ফেলে। যখনই শ্রুতিকে ইঞ্জেকশন দিতে যাবে তখনই শ্রুতি বিছানা সোজা দাঁড় করিয়ে ফেলে। আদিত্য এটা দেখে খুব অবাক হয়ে যায়, জোরে জোরে চিৎকার করে। ঠিক তখনই শ্রুতি তার জ্ঞানে ফিরে আসে এবং স্বাভাবিক হয়ে যায়। তারপর সোনু অ্যাক্সিডেন্টের রিপোর্ট পড়ে এবং বলে অঞ্জলির ভাবে গাড়ি চালাচ্ছিল, যার ফলে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। ট্রাক ড্রাইভার দেখে অঞ্জলি এখনো বেঁচে আছে। ট্রাক ড্রাইভার তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। সেই হাসপাতালে আদিত্য কাজ করে, কিন্তু আবাস্তির মনে হয় রিপোর্ট থেকে কোনো কিছু লুকানো হয়েছে। তিনি অঞ্জলি বাবার সাথে দেখা করতে যান। তার কাছ থেকে জানতে চেয়েছিল অ্যাক্সিডেন্টের রাতে কি হয়েছিল। মালহোত্রা জানায় তার মেয়ের মুখের অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, তাই অঞ্জলিকে লস অ্যাঞ্জেলে নিয়ে যাওয়া হয়। অঞ্জলি ঠিক হয়ে যায় এবং সেখানেই আছে। আবাস্তি জানে মালহোত্রা তাকে মিথ্যা বলছে। আবাস্তি বলে আমি জানি অঞ্জলি আর মেরি ভিন্ন মানুষ নয়, বরং তারা একই ব্যক্তি। আপনি মিথ্যা বলার চেষ্টা করবেন না। তারপর আবাস্তি শ্রুতির সাথে দেখা করে। তখন শ্রুতি বাড়িতে একাই ছিল। আবাস্তি তাকে অভিনন্দন জানায়, কারণ বাড়িতে নতুন অতিথি আসছে। তিনি শ্রুতিকে প্রথমবারের মতো হাসতে দেখে। শ্রুতি জিজ্ঞাসা করে আপনার কোনো সন্তান নেই। আবাস্তি বলে 4 বছর আগে তার স্ত্রী গর্ভপাত হয়। এরপর থেকে সে চেষ্টা করা বন্ধ করে দেয়। আবাস্তি তাকে জিজ্ঞেস করে আপনি কি অঞ্জলি মালহোত্রাকে চিনেন। শ্রুতি বলে না। আবাস্তি বলে আপনি তো একজন ডাক্তার, আপনি এখন চিকিৎসা করেন না কেন। শ্রুতি বলে একই পরিবারের 2 জন ডাক্তার, তাই আমি ছেড়ে দিয়েছি। আবাস্তি বলে মেরি ম্যাথিউস এবং অঞ্জলি একই ব্যক্তি। আবাস্তি চায় অঞ্জলির মুখোমুখি হতে, কিন্তু আদিত্য এসব বিশ্বাস করে না। তারপরও আবাস্তির কথায় আদিত্য চার্চে যায়, কারণ আজ বুধবার। কিছুক্ষণ পরেই অঞ্জলি চলে আসে। অঞ্জলি তার প্রার্থনা শেষ করে সবাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চার্চে আসে। তার চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত ঝরছে। অঞ্জলি আদিত্যকে শূন্য ভাসিয়ে ফেলে।
শ্রুতি চিৎকার করতে অঞ্জলি তাকে ছুঁড়ে ফেলে দেয়। সেখান থেকে বনে চলে যায় এবং কাঁদতে শুরু করে। শ্রুতি এবং আদিত্য বাড়ি ফিরে দেখে তারা যে সব হাট তৈরি করছিল তাতে ক্রস চিহ্ন দেওয়া। আবাস্তি সেখানে যায় যেখানে অঞ্জলির অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং মনে মনে সব চিন্তা করে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে সেই বৃদ্ধ লোক আসে তার সাথে দেখা করতে, তাকে জিজ্ঞেস করে এরপর কি হাসপাতালে যাবে। তখনই আবাস্তি ট্রাক ড্রাইভারের কথা মনে পড়ে এবং তার সাথে দেখা করতে যায়। ট্রাক ড্রাইভার বলে, আমি মেয়েটির জীবন বাঁচিয়ে কি পেলাম? কেউ আমাকে কোনো কাজ দিচ্ছে না বা কেউ আমাকে কোনো কাজে নিচ্ছে না। সেই দিন রাতে আমি মাতাল ছিলাম না, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। আবাস্তি জানতে চায় সেই রাতে কি হয়েছিল। ট্রাক ড্রাইভার বলে, আমি কাজ করে বাড়ি ফিরছিলাম, অঞ্জলির গাড়িটি এসে জোরে ধাক্কা মারে। আমি নিচে এসে দেখি মেয়েটি বেঁচে আছে। তখন আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। পরদিন সকালে শুনতে পাই মেয়েটি এখনো বেঁচে আছে। তারপর আবাস্তি হাসপাতালে আসে, সেখানে দেখতে পায় একটি ক্রস আছে এবং 11 নম্বর রুম দেখানো হয়। তারপর সকালে আবাস্তি একটি বাড়িতে আসে, সেখানে একজন বৃদ্ধ দম্পতিকে দেখানো হয়। তারপর আবাস্তি শ্রুতিকে কল করে জানায় হাসপাতাল থেকে যতটা সম্ভব দূরে থাকতে। বলা সত্ত্বেও শ্রুতি হাসপাতালে একটি নতুন শাখা উদ্বোধনের জন্য আদিত্যের সাথে হাসপাতালে যায়। রাকেশ মালহোত্রাকে দিয়ে ফিতা কাটিয়ে উপরে যেতেই দেখে আবাস্তি সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। আবাস্তি বলে, আপনাকে দেখেই এই কেসের সব কিছু জানতে পারলাম। সাধারণ একজন ডাক্তার হাসপাতালে এমডি হয় কিভাবে? কারণ এখানে আপনার হাত ছিল। তারপর মালহোত্রা প্রদীপ জ্বালায়, কিন্তু প্রদীপটি বারবার নিভে যাচ্ছিল। তারপর সেখানে অঞ্জলি আসে, তবে স্বাভাবিক অঞ্জলি না, ভয়ানক এক চেহারার অঞ্জলি। সে মালহোত্রাকে তুলে নিয়ে ফেলে দেয়। শ্রুতি নার্ভাস হতে শুরু করে এবং আদিত্য অঞ্জলির কাছে ক্ষমা চাইতে শুরু করে, বলে যে আমি আপনার জীবন বাঁচিয়েছি, আমাকে ছেড়ে দাও। অঞ্জলি তার গলা চেপে ধরে। তারপর শ্রুতির কাছে যায়। আবাস্তি শ্রুতিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। অঞ্জলি শ্রুতির চুলের মুঠি ধরে 11 নম্বর রুমে নিয়ে যায়। যখনই কেচি দিয়ে মারতে যাবে তখনই আবাস্তি এমি বলে ডেকে ওঠে। সাথে সাথে অঞ্জলি থেমে যায়। এরপর সোনু ওই বৃদ্ধ দম্পতিকে নিয়ে আসে। তারা বলতে থাকে, ছেড়ে দে মা, যেতে দে, তোকে আমরা অনেক ভালোবাসি রে। তারপর অঞ্জলি কাঁদতে থাকে এবং শ্রুতিকে ছেড়ে দেয়। আবাস্তি বলে, না এ অঞ্জলি, না এ মেরি, এ এমি ম্যাথিউস। আবাস্তি বলে, এখন বলো। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 2 বছর আগে আদিত্য এবং শ্রুতি রোমান্স করছে। তখনই ট্রাক ড্রাইভার অঞ্জলিকে নিয়ে আসে। আদিত্য জানায় কন্ডিশন খারাপ, মনে হয় না আর বাঁচবে। তখন মালহোত্রা আদিত্যকে পাশের রুমে নিয়ে যায়, বলে যে কোনো মূল্যে আমার মেয়েকে বাঁচান। আদিত্য বলে, সম্ভব না, হার্ট ড্যামেজ হয়ে গেছে। তখনই শ্রুতি এসে বলে, একটা উপায় আছে। আদিত্য শ্রুতিকে সরিয়ে নিয়ে যায়। শ্রুতি তখন 11 নম্বর রুমে তাকিয়ে বলে, এই মেয়েটি অনেক দিন ধরে কোমায় আছে, ব্লাড গ্রুপও সেম। তারপরে তারা এমির কেবিনে যায়। এমি কোমাতে থাকলেও তখনও সব কিছু শুনতে পায়। শ্রুতি বলে, ও আর ঠিক হবে না। এমি তখনই পা নড়ায়। আদিত্য বলে, দেখো ঠিক হচ্ছে। তারপরে শ্রুতি নিজেই গিয়ে এমির লাইট সাপোর্ট খুলে দেয়। তারপর এমি উঠে এবং সব কথা শুনে। তারপর বলে, কে আমার মা বাবাকে দেখ। এমি বেটির দিকে তাকাতেই বুঝতে পারে সে মারা গেছে। তারা সবাই মিলে তাকে মেরে ফেলেছে। তারা এমির বডি থেকে হার্ট নিয়ে অঞ্জলির বডিতে ট্রান্সফার করে। আবাস্তি বলে, তুমি এমিকে হত্যা করেছো, কিন্তু তুমি জানতেই না এমি যে কাজ ফেলে গিয়েছিল অঞ্জলি সে কাজ সম্পন্ন করেছে। মেরি ম্যাথিউস যখন বারবার আদিত্যর উপর আক্রমণ করছিল তখন চার্চের ঘটনা দেখে আমি বুঝতে পারি মেরি নিজেও জানে না সে কি করছিল, কারণ তার নিজের ভিতরে এমি বসবাস করছিল, এমির আত্মা ছিল। আর এসব আমি প্রথম দিনই মেরির অফিসে গিয়ে বুঝতে পারি, কারণ সেখানে হার্টের জন্য ইমার্জেন্সি ট্যাবলেট দেখতে পাই। 25 বছরের মেয়ের কাছে এই মেডিসিন কেন থাকবে? তখনই প্রশ্ন আসে, অঞ্জলি কি হার্টের ট্রান্সফার হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে ডোনার কে ছিল? তখন আমি হাসপাতালে চেক করে জানতে পারি ওই রাতে এমির মৃত্যু হয়। এমি আর অঞ্জলির ব্লাড গ্রুপ 1 ছিল। তোমরাই এমিকে খুন করেছ। কিন্তু এমি ঠিকই সত্যিটা সামনে এনেছে। কি ভেবেছিলেন আপনারা সত্যিটা কেউ জানতে পারবে না? সত্য একদিন প্রকাশ পাবেই। এরপর পুলিশ এসে রাকেশ মালহোত্রা, আদিত্য এবং শ্রুতিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সিন দেখানো হয় 6 মাস পর। শ্রুতির পুত্র সন্তান হয়েছে। শ্রুতি যেহেতু আসামি, তার বাচ্চাটিকে লালন পালনের দায়িত্ব আবাস্তি নিয়ে নেয়। এদিকে আবাস্তির বাচ্চা নেই। আবাস্তির ওয়াইফেও বাচ্চা পেয়ে খুব খুশি। আর এই বাচ্চাই আজকের রোহান। রোহানও যেন তার বাবার মতো না হয়,
হঠাৎ সেই বৃদ্ধ লোকটি আসে এবং বলে, তোমার ছেলের সাথে আমার যেন দেখা না হয়, কিন্তু আমি তোমার সাথে বারবার দেখা করতে আসব। আসলে বৃদ্ধ লোকটি ছিল আবাস্তির বাবা। এরপর তার বাবা চিরবিদায় নেয় আর মুভিটি এখানেই শেষ হয়।